প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে একটি মিথ্যা নাটক সাজায় তৎকালীন ওবামা প্রশাসন। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনকে বিজয়ী করতে দেশের সব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড। তিনি অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে ওবামা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে। এফবিআই, সিআইএ, জাস্টিস ডিপার্টমেন্ট থেকে শুরু করে রাষ্ট্রীয় সব সংস্থাকে প্রেসিডেন্ট বারাক ওবামা হাতিয়ার হিসেবে ব্যবহার করেন বলেও অভিযোগ করেন গ্যাবার্ড। হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের সঙ্গে অংশ নেন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসি গ্যাবার্ড। তিনি জানান, 2016 সালে তৎকালীন ওবামা প্রশাসন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যে নাটক তৈরি করেছিল, গোয়েন্দা সংস্থাগুলো সেসব নিয়ে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করেছে, যা শুক্রবার প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত হওয়া থেকে দূরে রাখতে পরিকল্পিতভাবেই তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কের বিষয়টি প্রচার করা হয়। তৎকালীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনকে বিজয়ী করতেই ওবামা প্রশাসন এ ধরনের চক্রান্ত করেছিল বলে অভিযোগ করেন গ্যাবার্ড। বাস্তবে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগটি ছিল একটি ভুয়া খবর। তার হাতে থাকা নথিতে ওবামা প্রশাসনের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে, যাতে দেখা যায় কিভাবে ওবামা ও তার ন্যাশনাল সিকিউরিটি টিম গোয়েন্দা সংস্থাগুলোকে এ সংক্রান্ত একটি মূল্যায়ন তৈরির নির্দেশ দিয়েছিল, যাতে করে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি সবার কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ওবামা সরকার গোয়েন্দা সংস্থাগুলোর গৌরবের অতীত ইতিহাস কলঙ্কিত করে তাদের দিয়ে মিথ্যাচার করিয়েছে। জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে। ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করা থেকে দূরে রাখতেই সাবেক প্রেসিডেন্ট ওবামা তাকে ভোটারদের কাছে অপমান করতেই এসব ষড়যন্ত্র করেছিলেন বলে গোয়েন্দা নথিতে প্রমাণ থাকার দাবি করেন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর। দেশের মানুষ সত্য জানতে চায়, তাদের প্রকৃত তথ্য জানার অধিকার রয়েছে। তাই যারা রাষ্ট্র নিয়ে মিথ্যাচার করেছে তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বলে জানান তুলসি গ্যাবার্ড। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ফৌজদারি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে তুলসি গ্যাবার্ড বলেন, এসব নথি জাস্টিস ডিপার্টমেন্ট ও এফবিআই সহ সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হচ্ছে। এসব তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তাদের কাছে এসব নথি ও প্রমাণাদি আছে, সেগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে যে সাবেক প্রেসিডেন্ট ওবামা এসবের পেছনে সরাসরি দায়ী ছিলেন। সাবেক সিআইএ ডিরেক্টর জন ব্রেনান, সাবেক ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর জেমস ক্ল্যাপার, সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমি, ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ ম্যাকেইব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ওবামা প্রশাসনের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের মর্যাদা ক্ষুণ্ণ করতেই রাষ্ট্রীয় এসব সংস্থাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। শিশু ও নারী পাচারকারী জেফ্রি এপস্টিনের নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে। ওয়াল স্ট্রিটের এমন প্রতিবেদনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। সেই সাথে প্রেসিডেন্টকে হেয় করার চেষ্টার নিন্দাও জানিয়েছে। এদিকে রিপাবলিকান সেনেটর টম থিলিস এক্সিওসকে বলেছেন, এপস্টিনের নথিপত্র জনসম্মুখে প্রকাশ করা উচিত। ওদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতারা মনে করেন ট্রাম্প ও তার প্রশাসন দেশবাসীকে নিয়মিত মিথ্যা বলে প্রতারণা করছে। অন্যদিকে গণমাধ্যমে আইন বিশেষজ্ঞরা বলছেন, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ভীত হয়ে পড়েছেন প্রেসিডেন্ট। জেফ্রি অ্যাপস্টিনের সাথে ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে যত বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে, ততই বেপরোয়া হয়ে উঠছে ট্রাম্প প্রশাসন। তার নজির দেখা গেল বুধবার। এদিন হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে হাজির হয়ে যান ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড। কিন্তু সিএনএনের রিপোর্টার ক্যাথলিন কলিন্সের প্রশ্ন মানে জর্জরিত হয়ে পড়েন তিনি। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ছিল, সে সময়কার সেনেট জুডিশিয়ারি কমিটি নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছিল এবং প্রেসিডেন্ট ইরান সম্পর্কে তুলসির গোয়েন্দা মূল্যায়নে সন্তুষ্ট ছিলেন না। সেজন্যই কি ওবামা প্রশাসনের বিরুদ্ধে এভাবে উঠে পড়ে লেগেছেন? গ্যাবার্ড এর জবাব সযত্নে এড়িয়ে গেলেও হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট অশোভনভাবেই তর্কে জড়িয়ে পড়েন। এবার দেখা যাক কেন ঘটনাগুলো এভাবে মোড় নিচ্ছে। গত 15 জুলাই ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি কি নথিতে তার নাম আছে বলে কোনো তথ্য দিয়েছিল?
প্রেসিডেন্ট এক কথায় সেটা উড়িয়ে দেন। অথচ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার আরও একটি বিস্ফোরক তথ্য দিয়েছে, যাতে উঠে এসেছে ট্রাম্প সহ অনেক বাঘা বাঘা ব্যক্তির নাম সেখানে আছে এমন তথ্য ট্রাম্পকে দিয়েছিলেন বন্ডি। এমন কথা অবশ্য গত জুনেই বলেছিলেন ডোজের সাবেক প্রধান ইলন মাস্ক। এছাড়া খোদ FBI ডিরেক্টর ক্যাশ প্যাটেলও নাকি ব্যক্তিগতভাবে কিছু সরকারি কর্মকর্তাকে জানিয়েছিলেন ওই ফাইলে কাদের নাম আছে। তার মানে কোনো না কোনোভাবে এই তথ্য ফাঁস হয়েছে। স্বাভাবিকভাবে গণমাধ্যম এমন খবর লুফে নিয়ে তা খতিয়ে দেখার চেষ্টা করবে। হয়েছেও ঠিক তাই। আর তাতেই ভয়ে অস্থির হয়ে গেছেন প্রেসিডেন্ট বলে মনে করছেন কোনো আইনজ্ঞ। তাই তো সবকিছু সাধারণের সামনে খোলাসা করতে নথিপত্র জনসম্মুখে প্রকাশের দাবি জানালেন রিপাবলিকান সেনেটর টম থিলিস। এক্সিওকে তিনি বলেছেন, দিনের আলোতে সবকিছুই আনা উচিত, যাতে করে এ নিয়ে ধোঁয়াশা কেটে যায়। ওদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতারা মনে করছেন ট্রাম্প এবং তার প্রশাসন দেশবাসীকে নিয়মিত মিথ্যা বলে প্রতারণা করছে। কংগ্রেসউইম্যান প্রমিলা জয়পাল এবং সেনেটর শেলডন হোয়াইট হাউস নীলশিবিরের দুই আইন প্রণেতা MSNBC-কে জানালেন ট্রাম্প এবং তার প্রশাসন দেশবাসীকে নিয়মিত মিথ্যা বলে প্রতারণা করছে। অবশ্য শিশু ও নারী পাচারকারী জেফ্রি অ্যাপস্টিনের নথিতে ট্রাম্পের নাম আছে। ওয়াল স্ট্রিটের এমন প্রতিবেদনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। সেই সাথে প্রেসিডেন্টকে হেয় করার চেষ্টার নিন্দাও জানিয়েছে। অন্যদিকে ট্রাম্পের সাবেক অ্যাটর্নি মাইকেল কোয়েল বলছেন, এত জল্পনা কল্পনার আদৌ কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তার মতে গোয়েন্দারা দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করেছেন, সেগুলো প্রকাশ করলেই কারো মনে আর কোনো সন্দেহ থাকে না। সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমের বিরুদ্ধে কংগ্রেসনাল তদন্তের দাবি জানিয়েছেন 70টির বেশি নাগরিক অধিকার সংস্থা। অলাভজনক সংগঠন ভোটো ল্যাটিনোর উদ্যোগে জুলাইয়ের শুরুতে এই বিষয়ে কংগ্রেসে একটি চিঠি পাঠানো হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট মারিয়া টেরেসা কুমার বলেন, নোমের নেতৃত্বে সাদা পোশাকে মুখোশধারী আইস এজেন্টরা আটক অভিযান চালাচ্ছে। এতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাচ্ছে। এদিকে আফগানিস্তানে আমেরিকান সেনাদের অনুবাদকের দায়িত্ব পালন করা এক ব্যক্তিকে আটক করেছে আইস। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ আছে, যথাযথ আইনি প্রক্রিয়া পাশ কাটিয়ে মানুষের চেহারা এবং গায়ের বর্ণ দেখে আটক বা বিতাড়নের মতো কঠোর সিদ্ধান্ত নিচ্ছে আইস। অবৈধ অভিবাসী সন্দেহে নির্বিচারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে নারী, পুরুষ ও শিশুদের। ফেডারেল কর্মকর্তাদের এরকম আচরণের কড়া প্রতিবাদ জানিয়ে কংগ্রেসে একটি চিঠি পাঠিয়েছে অলাভজনক প্রতিষ্ঠান ভোটো ল্যাটিনো, যাতে স্বাক্ষর করেছে 70টিরও বেশি নাগরিক অধিকার সংস্থা। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমের বিরুদ্ধে অযোগ্যতা ও সংবিধান লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ এনেছে তারা। ভোটো ল্যাটিনোর প্রেসিডেন্ট মারিয়া টেরেসা কুমার বলেন, নোমের নেতৃত্বে সাদা পোশাকে মুখোশধারী আইস এজেন্টরা আটক অভিযান চালাচ্ছে। এতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাচ্ছে, কারণ সাদা পোশাকে থাকায় আইস কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। সংবিধান বিরোধী আচরণের অভিযোগ এনে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির বিরুদ্ধে তদন্ত চালু করতে আইন প্রণেতাদের প্রতি দাবি জানিয়েছেন মারিয়া। এই অধিকারকর্মীর সংখ্যা জানিয়ে বলেন, আইস এজেন্টরা এখনই দেশের বৈধ নাগরিকদের আটক করা শুরু করে দিয়েছে। এদিকে আফগানিস্তানে আমেরিকান সেনাদের অনুবাদকের দায়িত্ব পালন করা জিয়া নামক এক ব্যক্তিকে এদেশে আটক করেছে আইস। প্রতিক্রিয়া জানিয়ে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন, এ ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। গত 23 জুন ইরান থেকে এদেশে আশ্রয় নিতে আসা একটি পরিবার এবং তাদের 3 বছর বয়সী শিশুকে আটক করেছে আইস। খ্রিস্টান ধর্মাবলম্বী এই পরিবারের মুক্তির দাবিতে হোয়াইট হাউসের সামনে অনশন ধর্মঘট করছেন প্যাস্টর আরা টরোসিয়ান। তিনি রয়টার্সকে জানান, আশ্রয় প্রার্থীরা অবৈধ হতে পারে না। We are talking about asylum seekers. Asylum seekers is not legal or illegal. The asylum seekers is asylum seekers. আইসের হাত থেকে এই পরিবার মুক্তি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান টরোসিয়ান। চায়নার সঙ্গে আমেরিকা একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটন ডিসির অ্যান্ড্রিউ উইলিয়াম মেলন অডিটোরিয়ামে এআই সামিটে এই কথা জানান তিনি। ট্রাম্প আরও জানান, আমেরিকার ব্যবসার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন তাদের দুয়ার উন্মুক্ত করতে রাজি হলে তাদের উপর শুল্ক কমিয়ে আনা হবে।
তবে বিশ্বের বেশিরভাগ দেশের ওপর 15 থেকে 50% হারে শুল্ক আরোপ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া এআই গবেষণা ও উন্নয়নে ত্বরান্বিত করতে অনুষ্ঠানে একাধিক নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার বহুল প্রতীক্ষিত এআই অ্যাকশন প্ল্যান প্রকাশ করেছেন। বিশ্বব্যাপী এই প্রযুক্তিতে আমেরিকাকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উইনিং দ্য রেস আমেরিকাস এআই অ্যাকশন প্ল্যান নামে 28 পৃষ্ঠার এই কৌশলপত্র প্রকাশ করা হয়। পরে ওয়াশিংটন ডিসির অ্যান্ড্রিউ উইলিয়াম মেলন অডিটোরিয়ামে এআই সামিটে এআই গবেষণা ও উন্নয়নে বাধা দেয় এমন নিয়মকানুন শিথিল করা সহ এ সংক্রান্ত একাধিক নির্বাহী আদেশে সই করেন তিনি। এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, আমেরিকাই এআই প্রতিযোগিতা শুরু করেছে এবং আমেরিকাই এতে জিতবে। America is the country that started the AI race. And as President of the United States, I'm here today to declare that America is going to win it. We're going to work hard, we're going to win it. তিনি বলেন, এই মুহূর্তে এআই সদ্য জন্ম নেয়া একটি শিশুর মতো। এটিকে আরো বিকশিত করতে প্রচলিত নিয়ম নীতির বেড়াজাল দূর করার কোনো বিকল্প নেই। We can't stop it. We can't stop it with politics. We can't stop it with foolish rules and even stupid rules. At the same time, we want to have rules. But they have to be smart. They have to be brilliant. They have to be more brilliant than even the technology itself. নিজের শুল্ক ও বাণিজ্য নীতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, বাণিজ্যের ক্ষেত্রে ন্যায্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। To us, we have numerous countries that have opened their doors, just made some incredible transactions, but we're going to have. তবে যারা শেষ পর্যন্ত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হবে তাদের জন্য খুবই সহজ শুল্ক নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। Some of the countries have so many countries you can't negotiate deals with everyone, so we'll have a straight simple tariff of anywhere between 15 and 50. ট্রাম্প বলেন, কিছু দেশ আছে যারা সবসময় তাদের দেশে আমেরিকার অনেক পণ্য প্রবেশ করতে দেয়নি। শুল্ক নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। And if they agree to open up the union to American businesses, then we will let them pay a lower tariff. প্রেসিডেন্ট আরো জানান, তার প্রশাসন চায়নার সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে। And we're in the process of completing our deal with China. And as you know, the UK, we made a deal. It's a very good deal for everybody. Everybody's happy. 1 আগস্টের মধ্যে যেসব বাণিজ্য অংশীদার দেশের সঙ্গে কোনো চুক্তি হবে না তাদের ক্ষেত্রে কি হবে সেটিও তুলে ধরেন তিনি। Mostly we'll be charging straight tariffs to most of the rest of the world. ট্রাম্প বলেন, তার মতো একজন চুক্তিপ্রেমীর পক্ষেও 2 শতাধিক দেশের সঙ্গে চুক্তি করা সম্ভব না। Because we have over 200 countries. People don't realize that's a lot of deals. Even if you're like me, a deal junkie, that's a lot of deals. That would be too much for anybody. Ooh. জাপানে নির্মিত গাড়ি ও যন্ত্রাংশে 15% হারে শুল্ক আরোপ দেশের গাড়ি নির্মাণ শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে উদ্বেগ জানিয়েছে অটোমোবাইল খাতের একাধিক গ্রুপ। এরই মধ্যে চুক্তিটি বিশদভাবে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন দ্য আমেরিকান অটোমোটিভ পলিসি কাউন্সিলের প্রেসিডেন্ট ম্যাট ব্লান্ট। এদিকে ইউনাইটেড অটো ওয়ার্কার্স লোকাল 14-এর প্রেসিডেন্ট টনি টডি জানান, জাপানের সাথে সম্পাদিত চুক্তিতে দেশের অটোমোবাইল খাত উপকৃত হবে না। জাপানের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তিকে অসম বলে উদ্বেগ জানিয়েছে জেনারেল মোটরস, ফোর্ড এবং স্টেলান্টিসের বৈদেশিক বাণিজ্য পর্যবেক্ষণকারী একাধিক গ্রুপ। দ্য আমেরিকান অটোমোটিভ পলিসি কাউন্সিলের প্রেসিডেন্ট ম্যাট ব্লান্ট জানান, জাপানের সাথে বাণিজ্য চুক্তি বিষয়ে আরও বিশদভাবে পর্যালোচনা প্রয়োজন। তবে জাপানের গাড়ি এবং যন্ত্রাংশ আমদানিতে অপেক্ষাকৃত কম শুল্ক আরোপে দেশের অটোমোবাইল খাত ক্ষতির মুখে পড়বে বলেও মনে করেন তিনি। মঙ্গলবার ট্রাম্প প্রশাসন এবং জাপান সরকার স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অনুযায়ী দেশটি থেকে আমদানিযোগ্য পণ্যের উপর 15% হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের 3টি বৃহত্তম গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান জানায়, কানাডা এবং মেক্সিকো থেকে যন্ত্রাংশ আমদানিতে 25% হারে শুল্ক আরোপ করা হলেও জাপান থেকে যন্ত্রাংশ আমদানিতে 15% হারে শুল্ক আরোপ অসম। ইউনাইটেড অটো ওয়ার্কার্স লোকাল 14-এর প্রেসিডেন্ট টনি টডি জানান, জাপানের গাড়ি ও যন্ত্রাংশের উপর 15% শুল্ক আরোপের সিদ্ধান্তকে কোনোভাবেই ভালো বলতে পারছেন না।
তবে তিনি মনে করেন জাপানের সাথে সম্পাদিত চুক্তি কতটা কার্যকর হবে তা নির্ভর করছে অন্যান্য দেশ, বিশেষ করে চায়নার সাথে বাণিজ্য চুক্তি কেমন হবে তার উপর। শুল্ক আরোপের সিদ্ধান্ত যে কোনো সময় পরিবর্তিত হতে পারে জানিয়ে টড বলেন, শুল্কের হারে পরিবর্তন আসলেও বাণিজ্যের ধরন এবং আকার নিয়ে বোঝাপড়ায় আসা জরুরি। ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো ঈশ্বর প্রসাদ বলেন, জাপানের বাজারে আমেরিকান পণ্য প্রবেশের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ভালো উদ্যোগ নিলেও এর সফলতা নির্ভর করছে উৎপাদন খরচের উপর। বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের সিদ্ধান্তে উৎপাদন খরচ বেড়ে গেলে এ ধরনের চুক্তি বুমেরাং হয়ে যেতে পারে বলেও মনে করেন তিনি। জাপানের পণ্যের উপর 15% হারে শুল্ক আরোপের সিদ্ধান্তে এসে অন্য দেশগুলোকেও বাণিজ্য চুক্তির পথে আনতে চাইছেন বলে জানান ঈশ্বর প্রসাদ। বলেন, চায়না এবং ইউরোপের সাথে বাণিজ্য চুক্তির অপেক্ষায় আছে পুরো বিশ্ব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।